তো আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আহ, তো কিছুদিন আগে আমাদের দেশের অনেক বড় ধরনের একটা ট্রেজেডি হয়ে গেছে, যেটা আসলে কোনোভাবে আমাদের আমরা আশা করিনি। তো আসলে আহ, দুর্ঘটনা কখন কিভাবে ঘটবে এটা কেউ জানে না। এটা আসলে বলাও সম্ভব না। তবে আহ, দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটার পরে আমাদের বা যদি দুর্ঘটনা ঘটে সেজন্য আমাদের একটা পূর্ব প্রস্তুতি অথবা দুর্ঘটনা ঘটার পরে আমরা কি করব, আহ, বা এর আগে আমাদের কোনো প্রস্তুতি আছে কিনা, এই বিষয়গুলো আমাদের আগে থাকতেই আহ, মাথায় রাখা ভালো। কারণ মাথায় রাখলে পরবর্তীতে আমরা আমাদের স্টেপগুলো নিতে অনেক সহজ হয়। তো আজকে আসলে আহ, আহ, আমি আপনাদেরকে কোন কোন ব্যাপারে কথাটা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন, যে কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান দুর্ঘটনা হওয়ার পরে আমাদের আহ, অনেক বাচ্চারা, স্কুলের শিক্ষক সহ অনেকেই হতাহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে, এখনো অনেকে হসপিটালে আছে, অনেকে নিহত হয়েছে। এটার আহ, যে প্রধান কারণ সেটা হলো আহ, অনেক লোক আগুনে পুড়ে গেছে। তো আজকে আসলে পোড়ার ক্ষত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখছেন মুরাদ হেলথ 360, লেটস গেট স্টার্টেড। তো পোড়ার ক্ষতর কথা যদি বলি, আসলে পোড়া ক্ষত বলতে আমরা কি বুঝি? আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়গুলো হলো পোড়া ক্ষতের সংজ্ঞাটা আমরা দেখব, পুড়ে যাওয়ার আসলে কারণ সমূহগুলো কি কি, পোড়ার শ্রেণীবিন্যাস, আহ, আহ, পুড়ে যাওয়ার যে জায়গাটা আছে সেটার একটা সূত্র দিয়ে আসলে কত শতাংশ পুড়ছে সেটা মানে নির্ণয় করা যায় সেটা আমরা জানবো। পোড়ার বিপদাপন্নতা সম্পর্কে জানবো। পোড়া ক্ষতের যে প্রাথমিক চিকিৎসা আছে, অর্থাৎ হসপিটালে পাঠানোর আগে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটাকে আসলে প্রাথমিক চিকিৎসা বলে। সেই পোড়া ক্ষতের যে কি প্রাথমিক চিকিৎসা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো পোড়া ক্ষতের সংজ্ঞার কথা যদি বলি, সংজ্ঞাটা হলো এরকম যে মাত্রাতিরিক্ত উত্তাপ, রাসায়নিক, বৈদ্যুতিক অথবা বিকিরণজনিত তাপের সংস্পর্শে সৃষ্ট ও ক্ষতকে পোড়া ক্ষত বলে। আমরা যদি বলি যে যে কোনো ধরনের তাপমাত্রার সংস্পর্শে এসে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় আসলে তাকেই পোড়া ক্ষত বলা হয়। তো এইটাই মূলত পোড়া ক্ষতের সংজ্ঞা। পুড়ে যাওয়ার যে কারণসমূহ যদি আমরা বলি, কারণসমূহের মধ্যে আছে হলো তাপজনিত পোড়া, রাসায়নিক পোড়া, বৈদ্যুতিক পোড়া অথবা বিকিরণজনিত পোড়া। এই ধরনের কারণেই আসলে মূলত আহ, মানুষের স্কিন পুড়ে যায়। তাপজনিত পোড়া বলতে হলো অতিরিক্ত তাপমাত্রার সংস্পর্শে আসলে সাধারণত এই যে মাইলস্টোন স্কুলে যে এই দুর্ঘটনাটা ঘটলো, এটার মূল কারণ হলো তাপজনিত পোড়া। এখানে আসলে কোনো রাসায়নিক কোনো কিছু ছিল না। হয়তো যে বিমানটা ধ্বংস হয়েছে সেই বিমানের কিছু ধ্বংসাবশেষের ভিতরে রাসায়নিক দ্রব্য থাকলেও থাকতে পারে, কিন্তু মূলত যে যেই কারণে মানুষগুলো আহ, পুড়ছে সেটা আসলে তাপজনিত পোড়া। রাসায়নিক পোড়া বলতে হলো বিভিন্ন কেমিক্যাল জাতীয় যে রাসায়নিক দ্রব্য আছে এগুলো অনেক সময় বিস্ফোরণ হয়ে আহ, মানে তাপ সৃষ্টি করে, বা ওগুলা লাগলেও শরীরে বা স্কিনে যদি লাগে আমাদের তখনও পুড়ে যায়। বৈদ্যুতিক পোড়া তো আমরা সবাই বুঝি, শর্ট সার্কিট হলে যে বৈদ্যুতিক যেটা পড়ে আর কি। আর একটা হলো যে বিকিরণ জনিত পোড়া, অনেক সময় বিকিরণের কারণে আহ, মানুষের স্কিন পুড়ে যায়। এই যে পোড়ার যে ধাপটা আছে এটার যে গভীরতা আছে সেটার শ্রেণীবিন্যাস যদি আমরা করি সেটা হলো যে এক নম্বরে আছে হলো প্রথম মাত্রার পোড়া, অর্থাৎ আহ, যে স্কিনের একবারে উপরের যে জায়গাটা আছে, শুধুমাত্র আমাদের যে স্কিনটা আছে, আহ, চামড়াটা যেটা আছে এটার এই এই মূলত মাংসের উপরে এক ধরনের আবরণ থাকে, এটাকে আমরা আসলে চামড়া বলি। এটার মূলত কাজ হলো এটা আমাদের শরীরের প্রোটেকশন হিসাবে কাজ করে, যাতে আমাদের এই চামড়ার নিচে যে জায়গাগুলো আছে, আমাদের রক্ত আছে, টিস্যু আছে, তারপরে হলো মাংসপেশি আছে, এই যে যেই জিনিসগুলো আছে এগুলো যেন কোনো ধরনের ইনফেকশন বা জার্মস অ্যাটাক করতে না পারে, এই জন্য আসলে এই উপরের লেয়ারটা সৃষ্টিকর্তা আমাদের শরীরে মানে দিয়ে দিছে। এটা সমস্ত প্রাণীগুলোর শরীরেই আছে, যাতে জার্মস বা কোনো ধরনের জীবাণু যাতে এই শরীরের ভিতরে ডিরেক্টলি অ্যাটাক না করতে পারে।
তো উপরের চামড়াটা যদি পুড়ে যায় সেটাকে আমরা বলি হলো প্রথম মাত্রার পোড়া। দ্বিতীয় মাত্রার পোড়া হলো আমরা যেটা বলতে পারি যে মানে এই উপরের যে স্কিনটা আছে এইটা পোড়ার পরেও আরো এটার নিচে আরো কয়েকটা লেয়ার আছে, ওই লেয়ার যদি পড়ে তাহলে সেটা আমরা দ্বিতীয় মাত্রার পোড়া বলতে পারি। আর তৃতীয় মাত্রার পোড়া যেটা, সেটা হচ্ছে অনেক থিকনেস হয়ে পুরে গলে যায়, যেটা মানে অনেক ক্ষত তৈরি করে, সেটাকে আমরা আসলে তৃতীয় মাত্রার পোড়া বলতে পারি। তো এখানে আসলে মূলত আহ, মানে আমরা যখনই কোনো পোড়ার খবর পাই বা কেউ আসলে আগুনে পুড়ে যায়, তখন ডাক্তাররা বলে যে অমুকের 80% পুড়ে গেছে, শরীরের 60% পুড়ে গেছে, 40% পুড়ে গেছে, বা 90% পুড়ে গেছে। এই মাইলস্টোন স্কুল কারেন্ট কলেজের যে বার্নটা যেভাবে হয়েছে, এটা আসলে অনেক অনেক স্টুডেন্ট, অনেক বাচ্চা, আমাদের ছেলে মেয়ে অনেকেরই শরীরের প্রায় 80 থেকে 90% পুড়ে গেছে। তো আমরা যেটা আসলে মিন করি যে 80 থেকে 90% বলতে হলো টোটাল শরীরের 80 থেকে 90% পুড়ে গেছে, এরকম আসলে ব্যাপারটা ওরকম না। এটার একটা মানে চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী ডাক্তাররা মানে ডায়াগনোসিস করে, অর্থাৎ ক্যালকুলেশন করে, সরি ডায়াগনোসিস না, ক্যালকুলেশন করে তারা আসলে বলে যে এত শতাংশ পুড়ে গেছে। তো এইটার আসলে এই চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে মানে পোড়ার মূলত যে পার্সেন্টেজটা আছে সেটা কিভাবে আসলে তারা বের করে। যেমন মাথা থেকে গলা পর্যন্ত যদি আমরা ধরি, প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের হচ্ছে 9%, আর শিশু যারা আছে তাদের হলো 18%। এখানেই অর্থাৎ শুধু মাথা এবং গলা পর্যন্তই হলো শরীরের যেই 80-90% বলে, তার 9% হলো প্রাপ্তবয়স্কদের জন্য, আর শিশুদের জন্য হলো 18%। ঊর্ধ্বাঙ্গ বাহু, অর্থাৎ আহ, গলার নিচে যেই যে অংশটা আছে, আমাদের যে বাহুটা আছে, এখানে এই জায়গায় আছে হলো 9%। এটা আসলে ফুল বডি না, এটা শুধুমাত্র হলো আমাদের গলার নিচটা এবং যে মেইন যে বডিটা আছে সেই জায়গাটার আসলে এই জায়গায় আছে হলো 9%, শুধু বাহুটা আর কি। আচ্ছা, তারপরে হলো সমুখ্য দেহকাণ্ড, যেটা আমরা বলি যে সমস্ত শরীর, দেহটা আর কি। এটা দেহ বলতে হলো আমাদের যে যে বুক আছে, বুক, তারপরে হলো পেট, পিঠ, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হলো 18% হিসাবে ধরা হয়। তারপরে হলো পশ্চাৎ দেহকাণ্ড, এটাকে বলা হয় আমাদের যে মানে যে পিছনের সাইডটা আছে যেটা, মানে আহ, আপনার নাভির নিচে যে পিছনের যে সাইডটা আছে, অর্থাৎ আহ, আপনি পুরুষ লিঙ্গ বলেন বা স্ত্রীলিঙ্গ বলেন, তার পিছনে যে সাইডটা আছে, হ্যাঁ, মানে পেছন সাইডটা, এইটা হলো আপনার টোটাল মানে মোটামুটি 18%। আর আহ, এটার আর সামনের যে সাইডটা আছে এটা 1%, অর্থাৎ শুধু যৌনাঙ্গটা, অর্থাৎ ছেলেদের যে যৌনাঙ্গ বা মেয়েদের যে যৌনাঙ্গ আছে, এটা হলো 1%। আর এই জায়গায় বাচ্চাদের হলো সমগ্র দেহকাণ্ডের অন্তর্গত। আচ্ছা, তারপরে হলো তারপরের 18%টা হলো আপনার নিম্নাঙ্গ, অর্থাৎ আপনার যে পশ্চাৎ দেহ বা যৌনাঙ্গ থেকে নিচে, অর্থাৎ নিচে একবারে পা পর্যন্ত, এই জায়গাটা হলো 18% হলো প্রাপ্তবয়স্কদের, আর শিশুদের হলো 14%। তো এইভাবেই আসলে এই হচ্ছে টোটাল আসলে 100%। এই এইটাই মূলত, এইভাবেই মূলত হলো যে মানে কার আসলে কত পার্সেন্ট হয়েছে সেটা আসলে এইভাবে ক্যালকুলেশন করে। আপনারা যদি দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হলো প্রাপ্তবয়স্কদের একটা ছবি, যাকে বলা হয়েছে রুল অফ 9। এখানে আপনি যদি দেখেন যে আসলে কোন জায়গায় কত পার্সেন্ট আপনার এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো আপনার আপনি মানে আপনারা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার ওখানে আসলে 18 এতে 100% হয় না। এখানে আপনি যদি পিছন এবং সামনে মিলান তাহলে দেখবেন যে ঠিক মানে 100% হয়ে গেছে। এখানে সামনে পিছনে দুই জায়গায় খুব সুন্দর করে মানে আহ, ছবি আকারে আর কি বোঝানো হয়েছে। আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারছেন এটা। আর এটা হলো মানে বাচ্চাদের জন্য, বাচ্চাদের কোন জায়গায় আসলে কত পার্সেন্ট, বাচ্চাদের এই যে মাথায় 9%, ফুল বডিতে আছে হলো 18%, হাত এটা 4.5% দেখানো হয়েছে, আর পা থেকে মানে নিচের দিকে এটা 7% মানে হিসাব করে দিছে। আচ্ছা, পোড়ায় কি কি বিপদগ্রস্ততা হতে পারে? পোড়ায় আসলে বিপদগ্রস্ততার ভিতরে পোড়ার মাত্রা, পোড়ার উৎস, পড়ে যাওয়া দেহের স্থান এবং অন্যান্য কারণ এগুলা হতে পারে।
এখন আসি হলো পোড়ার ক্ষতের প্রাথমিক চিকিৎসা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে পুড়ে গেলে আমরা আসলে কি করব। আমরা আসলে অনেকে অনেক কিছু জানি না। অনেক সময় দেখা যায় যে পুড়ে গেলে আমরা যেটা সর্বপ্রথম করি সেটা হলো যে পেস্ট হাবি-জাবি এগুলা লাগাই একবারে অবস্থা খারাপ করে ফেলি। এগুলা আসলে মনের ভুলেও করা উচিত না। এগুলো আপনি কখনোই করবেন না। কারণ আপনি যখন পোড়া জায়গায় কোনো ধরনের রাসায়নিক দ্রব্য লাগবে না। আপনার ঘরে যে পেস্ট আছে এটা আসলে রাসায়নিক একটা জিনিস। আপনি এটা যখন ক্ষতস্থানে লাগাবেন এটা আরো বেশি আপনার মনে করেন যে মানে ইনফেকশন বা ধরেন যে কোনো একটা সমস্যা হওয়ার মনে করেন চান্স থাকে। আপনি হয়তো সাময়িক সময়ের জন্য পেস্ট দিয়ে একটু মানে বাতাস দিলে হয়তো আপনার কাছে একটু ঠান্ডা লাগবে বা জ্বলনিটা একটু কমবে, কিন্তু এটা আসলে শরীরের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক, আমরা আসলে কি করব সেটা একটু বলি। যেমন চিরন্তন সাবধানতা, পিপি অবলম্বন করা, এটা আপনাকে অবলম্বন করতে হবে। পারিপার্শ্বিক অবস্থা নির্বিঘ্নে করা এবং ইএমএস কে সতর্ক করুন। ইএমএস বলতে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আসলে অবশ্যই সতর্ক করা উচিত। যাই হোক, তারপরে হলো পোড়া চলতে থাকলে তা বন্ধ করতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম। যদি ধরেন একজনের শরীরে আগুন লাগছে, তার শরীরের জামা কাপড় এখনো পুড়তেছে, এটা আগে সর্বপ্রথম বন্ধ করতে হবে। প্রাথমিক চিকিৎসার প্রথম ধাপ হলো আপনাকে প্রথমে পোড়া বন্ধ করতে হবে। তারপরে হলো ঝলসানো পোড়ায় ঠান্ডা পানি দিতে হবে। আহ, আমি আসলে কি বলবো, এই যে এই ঘটনাটায় একটা নিউজ দেখলাম যে ১ বোতল ঠান্ডা পানি ৬০০ টাকা করে রাখছে হয়তো কোনো নির্দিষ্ট একটা দোকানদার। আমি বলবো যে আসলে আমাদের মানবতা আসলে কোন জায়গায় গিয়ে ঠেকছে, মানে কোন জায়গায় গিয়ে পৌঁছলে একটা মানুষ এই ধরনের করতে পারে। মানে এদের জন্যই কি মানে জুলাইতে দেশ দেশটা করা হয়েছিল, স্বাধীন করা হয়েছিল এদের জন্য। এরাই কি, আমার মনে হয় যে আপনার এই যে নোয়াখালী, তারপরে হলো কুমিল্লা যায়, এই সমস্ত জায়গায় যে বন্যা হয়েছিল, তারাই কি সাহায্য সহযোগিতা করছিল? আমার তো মনে হয় না। যে এরা আসলে কারা, মানে কারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করতে পারে। যাই হোক, এটা আসলে আমার মানে খারাপ লাগছে এই জন্য আসলে মানে কথাগুলো বলা যে আমরা তো সবাই মানুষ, আমরা সবাই বাঙালি। আমাদের অ্যাক্টিভিটিস এরকম কখনোই হওয়া উচিত না। মানুষ বিপদে পড়লে আমরা সাহায্য সহযোগিতা করব, ও জায়গায় আমাদের বিজনেস কেন থাকবে? টাকা পয়সা তো আজকে আপনি ইনকাম করলে আবার মনে করেন সন্ধ্যাবেলা আপনি খরচ করে ফেলবেন। এই টাকা পয়সা তো কিছু একটা মানে একটা মানুষের চেয়ে বড় হতে পারে না। যাই হোক, আমরা মূল কথায় আসি। অনেক আবেগী হয়ে কথাগুলো আসলে বললাম। তো রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থগুলো সরিয়ে দিতে হবে এবং প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিতে হবে। যদি রাসায়নিক পদার্থ থাকে, মানে যদি আপনার রাসায়নিক পদার্থ যদি পড়ে, তাহলে রাসায়নিক পদার্থগুলো সরিয়ে দিতে হবে। 20 মিনিট বা বেশি সময় ধরে পানি দিয়ে ধুয়ে দিতে হবে, অর্থাৎ 20 মিনিট বা মিনিমাম আর কি। আপনি যতক্ষণ পর্যন্ত হসপিটালে না নিয়ে যাচ্ছেন চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত যদি পানি দেওয়া সম্ভব হয় তাহলে পানি দিতে হবে। আংশিক পোড়া পোশাক-আশাক এবং অলংকারাদি খুলে ফেলতে হবে। অ্যা এগুলো যদি থাকে শরীরে, এগুলো খুলে ফেলতে হবে। খুলতে না পারলে অথবা যদি দেখা যায় সেগুলো গলে চামড়ায় লেগে গেছে, তাহলে লেগে থাকা অংশের চারপাশ থেকে বস্তু কেটে সরিয়ে দিতে হবে। চামড়ায় লেগে থাকা আ বস্তু সরানো যাবে না। কারণ চামড়ায় লেগে থাকা যে বস্তু আছে, আপনি যদি সেটা নিজে থেকে সরাতে যান, চামড়া ওইটার সাথে অনেক সময় মানে চলে আসে। আমি একটা বাচ্চার ভিডিওতে দেখলাম যে আসলে ওর শরীরের সাথে চামড়ার সাথে পোশাক আশাক গুলো লেগে আছে। মানে কিভাবে যে পুড়ছে, আল্লাহ মাফ করো। যাই হোক, চামড়ায় যদি কোনো কিছু লেগে থাকে তাহলে আসলে সেটা সরানো উচিত না। এটা আসলে ডাক্তার তারা ড্রেসিং করে ওটা আসলে সরাবে। এটা আমরা টেনে সরাতে গেলে দেখা গেছে যে চামড়া ছিঁড়ে যেতে পারে বা আরো বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তারপরে হলো যে রোগীকে প্রাথমিক যে পর্যবেক্ষণ আছে সেটা করতে হবে যে আসলে সে কি পরিমাণ পড়ছে বা তার কি ধরনের সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো তাকে করতে হবে। স্থানীয় প্রথা মোতাবেক অক্সিজেন প্রদান করুন। যদি রোগীর শ্বাস প্রশ্বাস অপর্যাপ্ত হয় তাহলে সহায়ক অক্সিজেন দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। কারণ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে একটা মানুষ এমনি দিয়ে মারা যাবে। আর অনেক সময় যেটা হয় সেটা হলো যে শ্বাসনালীই পুড়ে যায়। মানে যখন আগুন লাগে তখন তো মানুষ মানে আহ, মানে সেন্সলেস হয়ে যায় আসলে, মানে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তখন সে আরো বেশি তার প্যানিক হয়ে যায়, যার ফলে আরো জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তো আগুন তখন নিঃশ্বাসের মধ্যে দিয়ে শরীরের ভিতরে গিয়ে ফুসফুস অনেক সময় পুড়ে যায়। তো এই জন্য আসলে মানে নিঃশ্বাস নিতে অনেকটা সমস্যা হয়। এই জন্য যদি কারো যদি নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তাকে অক্সিজেন দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে।
আর এছাড়া হলো যে আপনার যে 9 রুল যেটা আছে, এই রুল অফ 9, এই রুল অফ 9টা আপনার ব্যবহার করে ইচ্ছা করলে আপনি আহ, যদি আপনি সেটা বুঝতে পারেন যে আসলে বা ক্যালকুলেশনটা যদি আপনি জানেন, আমি যে একটু আগে চার্টে যেটা দেখাইলাম ওরকম যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এটার কতটুকু ছড়াইছে ব্যাপকতাটা আপনি আসলে নির্ধারণ করতে পারবেন। তারপরে হলো পোড়ার জায়গাটা আসলে ঢেকে দিতে হবে শুষ্ক জীবাণুমুক্ত ড্রেসিং অথবা ডিসপোজেবল জীবাণুমুক্ত বার্ন শিট ব্যবহার করতে হবে। গ্রিস, চর্বি, মলম, লোশন, অ্যান্টিসেপটিক অথবা বরফ পোড়া ক্ষতে ব্যবহার করবেন না। এটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। কোনো ফোসকা ভাঙা যাবে না। যদি পোড়ায় একটি চোখ আক্রান্ত হয় তবে অবশ্যই দু চোখ ঢেকে দিতে হবে। হাতের আঙ্গুল সমূহ তৃতীয় মাত্রায় পুড়ে গেলে, মানে আঙ্গুল যদি 3rd ডিগ্রি বার্ন হয়, তাহলে আপনাকে পুড়ে গেলে প্রত্যেক আঙ্গুলকে আলাদা আলাদা ড্রেসিং করতে হবে, এটা একসাথে করা যাবে না। রোগীর দেহ উষ্ণ রাখতে হবে। স্নায়ু আঘাতের চিকিৎসা, আঘাতের চিকিৎসা করতে হবে, মানে মানসিকভাবে যদি সেই হয়ে যায় তাহলে সেই আঘাতেরও তাকে সান্ত্বনা দিতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আসলে এই ছিল মোটামুটি আজকে আমার যে মানে বার্ন নিয়ে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুরাদ হেলথ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকদিন আসলে আপনাদের সাথে দেখা হয় না, কথা হয় না, এই জন্য আসলে ভিডিওটা দেওয়া। তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।